ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরও জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবেই সংকট মোকাবেলা পরামর্শ বিশেষজ্ঞদের। 10 শিল্পগোষ্ঠীর লুট পাচারের 2.25 লাখ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ, ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। স্থগিত নিবন্ধনে ভোট করতে পারবে না আওয়ামী লীগ। এবং স্বৈরাচারী কাঠামোতেই প্রণয়ন হচ্ছে এবারের বাজেট, মত বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের কারণে দুদেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে এতে খরচ বেড়ে পণ্য রপ্তানিও মারাত্মক ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। অর্থনৈতিক ধকল সামলাতে এই সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে বলে মত তাদের। কামাল হোসেনের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে গেল শনিবার নতুন বিধিনিষেধ আরোপ করে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ কয়েক ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয়া হয়। নতুন নিষেধাজ্ঞায় অন্যান্য পণ্যের মতো পোশাক রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে। দিনকে দিন ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্ভরশীল হওয়া শুরু হয়েছিল, স্পেশালি জ্যাকেটস রিলেটেড প্রোডাক্টগুলো, যেটা তারা এক্সপার্ট না, তারা আমাদেরকে অর্ডার প্লেস করছিল। তো এই কোয়ান্টিটিও কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি, যে $32 বিলিয়ন আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি, তার ভিতর কিন্তু $1 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে করি। ইন্ডিয়া ইজ বিকামিং গোয়িং টু এ ভেরি বিগ মার্কেট। এইসব পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীরাও কলকাতা ও বোম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বন্দর ব্যবহারে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে বলেও মনে করেন তিনি। এখন যদি এই বন্দর ব্যবহার করা হয় এবং যে প্রক্রিয়া এবং যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের বন্দরের যে সক্ষমতার জায়গাটা, যেটা এখনও গড়ে ওঠেনি শক্তিশালীভাবে, কিন্তু আমরা এখন সারা বিশ্বের সেকেন্ড এক্সপোর্টার ইন আরএমজি সেক্টর, এই যে সক্ষমতা গড়ে ওঠার যে স্বপ্নটা আমরা দেখছি, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দুদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। প্রাথমিক হিসেবে প্রায় $700 মিলিয়ন নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের ট্রেডের উপরে, যেটা বাংলাদেশ ভারত ট্রেডের প্রায় 42%। স্বল্প সময়ের জন্য হয়তো আমরা একটা ঋণাত্মক অবস্থায় পড়ব, কিন্তু যদি আপনি বলেন লং রান সলিউশন হচ্ছে অবশ্যই আমাদের হোপফুলি এটা একটা পলিটিক্যাল ম্যাটার। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের নেপথ্য কারণ সম্পর্কে টানাপোড়েন, বলছেন সাবেক রাষ্ট্রদূত। বৈরিতার পরিপ্রেক্ষিতে ভারত যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এর বিরুদ্ধে বাংলাদেশও কিছু পদক্ষেপ নিয়েছিল। এখন সর্বশেষ ভারত যেটা নিল, সেটা বাংলাদেশের একটা পদক্ষেপেরই আপনার পাল্টা পদক্ষেপ। বাণিজ্য যুদ্ধ তখন তো ধরে নিতে পারেন যে 2 4, মানে 4 গুণ ক্ষতি হবে আর কি। সর্বশেষ ভারত যে পদক্ষেপটা নিয়েছে, এতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বাণিজ্য ক্ষতির সম্মুখীন হবে, এবং এই ক্ষতি সহজে বাংলাদেশ পুষিয়ে যাবে বা পুষায় নিতে পারবে সেরকম মনে হয় না। নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত সংকট কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় বা সংশ্লিষ্ট সকলের উচিত ছিল ওই মুহূর্ত থেকেই এর উপরে সক্রিয় হওয়া, যে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
লুটপাট পাচারের অভিযোগে শেখ পরিবার সহ 10টি শিল্পগোষ্ঠীর প্রায় 2.25 লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গঠিত 11টি তদন্ত দলের অনুসন্ধানে 10 শিল্পী গোষ্ঠী সহ শেখ পরিবারের বিরুদ্ধে ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি ও অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম ও পাচার করা অর্থের খোঁজ মিলেছে এস আলম গ্রুপের। ইতোমধ্যে এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। আর পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। আর এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সরকারের অন্যতম অঙ্গীকার। প্রতিনিধিদের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়ে কমিশন নির্বাচন আয়োজনে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের, ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। এদিকে বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগ দেন এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যাবতীয় সমাধানে কাজ করবে। নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবক্ষয় রোধেও নির্বাচিত সরকার কাজ করবে বলে জানান উপদেষ্টা। তারা অনেক বেশি সংবেদনশীল হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দ্বৈত এনআইডি-ধারী 586 জনের দ্বিতীয় কার্ডটি বাতিল করা হয়েছে। এনআইডি বিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, চলতি বছরের মধ্যে আরও 12টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম শুরু হবে। এবার আসাদের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুবিভাগের মহাপরিচালক। জানান, 586 জন দ্বৈত এনআইডি-ধারীর দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। আমরা 586 জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই 586 জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি। বিশ্বের 9টি দেশে 16টি স্টেশনে এনআইডি সেবা কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও 12টি দেশ তালিকায় যুক্ত হবে। দূতাবাসগুলোতে আপনার ওদের স্পেসের সমস্যা আছে, জনবলেরও সমস্যা আছে। সেই কারণে আমরা দূতাবাসগুলোকে আবারও অনুরোধ করেছি, এবং আমাদের কমিশনের পক্ষ থেকেও আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে। এবং এইটা হলে আমরা আশা করছি যে আগামী যে প্রায় 7 মাস রয়েছে, এই 7 মাসে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা বেশ কিছু দেশে এই সেবাটা নিয়ে যেতে পারবো। আমি মনে করছি 10-12টা পারা সম্ভব। ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমাদের যে সমস্ত নলেজ আছে, সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ, এবং এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী কাঠামোর ভেতরেই এবার বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ফিরলে বিনিয়োগ ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও মত দেন তারা। আসন্ন বাজেট নিয়ে বহুপাক্ষিক অংশীজন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। এতে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সকল স্তরে সুশাসন নিশ্চিত, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান ও দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহ নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এত সব বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে গণমুখী বাজেট প্রণয়ন করার কাজ খুবই দুরূহ বলে মত দেন বিশ্লেষকরা। চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা বাড়ছে উল্লেখ করে গরিববান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তারা। যেগুলোকে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে বলি তার মাত্র 30% আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা, যেটা গরিব মানুষের পক্ষে যায়, আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয়। বাজেটে কালো টাকার সুযোগ না রাখা, অভিবাসন খাতকে সিন্ডিকেট মুক্ত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধে বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী বেধি। পুরো এই সেক্টরে বিদ্যুৎ ক্ষেত্রের পুরো কন্ট্রোলটাই একটি সংস্থার হাতে। আর্থিক ও ব্যাংকিং খাতে সুশাসন, অর্থ পাচার রোধ এবং সংস্কারের জন্য সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিতের তাগিদ দেন তারা। এই গোষ্ঠীর নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো ছিল সেগুলো পর্ষদকে পুনর্গঠন করা এবং এখন সেগুলো তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা জানিয়ে রাজনীতিবিদরা বলেন, স্বৈরাচারের পুরনো অর্থনৈতিক কাঠামোর ভেতরেই নতুন বাজেট দেয়া হচ্ছে। আপনার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে বাজেট সেটা কন্ট্রিবিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর ভেতরে ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে, উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 22 মে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। থাইল্যান্ডে যাওয়ার পথে রোববার শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে রাজধানী ভাটারা থানার এনামুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালতে হাজির করে নুসরাতকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া। আর পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে নুসরাতের আইনজীবীরা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ন্যায় বিচার পাওয়ার আশা জানান। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু আমরা ফিরিস্তি দিয়েছি, ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইসাবকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এই বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গত বছর 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত এনামুল হক চলতি বছরের 3রা মে হত্যাচেষ্টা মামলা করেন। এতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে আসামি করা হয়। মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ৬টি সুপারিশ বাস্তবায়ন স্থগিতের বিষয়ে করা রিটের আদেশ আগামী ২৬ মে। শুনানি শেষে দুপুরে এই আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী রওশন আলী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। রিটে সংশ্লিষ্ট ৩টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নারীদের সর্বস্তরে অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়। আমিও চাই নারীদের ক্ষমতায়ন যেন করা হয়, কিন্তু সেটাকে যেন সঠিকভাবে করা হয়, এমনভাবে যেন করানো হয় যেটা জীবনেও বাস্তবায়নযোগ্য হবে না, যেটার বাস্তবতার সাথে যার কোনো মিল নাই। সেই জায়গা থেকে এই রিকমেন্ডেশনগুলা, যেগুলাকে আমরা মনে করছি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন বিলম্বিত করার পেছনে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন 12 দলীয় জোট নেতারা। এতে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র বিপন্ন হবে। জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। নির্বাচন বিলম্বিত করে গোপনে জোট তৈরির চেষ্টা চলছে কিনা এমন সন্দেহ পোষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সহ্য করা হবে না বলে সবাইকে সতর্ক করে দেন তিনি। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো সরকারের আশেপাশে ঘুরছে অভিযোগ করে তিনি বলেন, এরাই নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পর্বত আরোহণের জগতে ইতিহাস গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। পদযাত্রার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে তিনি হয়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ডের অধিকারী। সি2 সামিট শিরোনামের অভিযানে পদযাত্রা করে কক্সবাজারের ইনানি সৈকত থেকে নেপালের এভারেস্টের চূড়া পর্যন্ত প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দেন শাকিল। এই অভিযান তিনি শেষ করেছেন সবচেয়ে কম সময় এবং কম বয়সে, যা একটি বৈশ্বিক রেকর্ড। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। অস্ট্রেলীয় পর্বতারোহী টিম ম্যাকাটনি স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে শুরু করে প্রায় 1200 কিলোমিটার পথ হেঁটে 96 দিনে এভারেস্ট জয় করেন 1990 সালে। সেই রেকর্ড পেছনে ফেলে 1300 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে 90 দিনে এভারেস্ট চূড়া জয় করেন শাকিল। এর মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে সি2 সামিট ধারায় রেকর্ড গড়লেন বাংলাদেশি যুবক। বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব
বিএমটিসির সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা একরামুল হাসান শাকিল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য উল্লেখ করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। 90 দিনের মধ্যে C2 সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের 29,031 ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। দেশে বালু ও মাটি খেকোদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ করে এদের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনকে 10টি নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান। রাজশাহীর চরঘাটে বড়াল নদের উৎস মুখ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। একসময়ে প্রমত্তা বড়ালের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বালু দস্যুতা আর মাটি দস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে। এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে আর পাহাড় কাটে আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায়। কৃষক রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে দেখে তার জমির মাটি নেই। এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি। এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে, এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা 10 দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, দখলদার ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 18 মাস ধরে চলা এ তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। অপারেশন গিডিয়ন চ্যারেটের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে। যদিও এ শর্তকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। খেলার খবর, ভলিবল। আন্তজেলা নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা দল। রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে রাজশাহী জেলাকে 3-0 সেটে হারায় তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, নারী ভলিবল উপকমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি সহ অনেকেই। 3 দিনব্যাপী প্রতিযোগিতায় মোট 12টি দল অংশগ্রহণ করে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরো জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবেই সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। 10 শিল্পগোষ্ঠীর লুট পাচারের 2.25 লাখ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ। ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ। আবার সুষ্ঠু নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। স্থগিত নিবন্ধনে ভোট করতে পারবে না আওয়ামী লীগ। এবং স্বৈরাচারী কাঠামোতেই প্রণয়ন হচ্ছে এবারের বাজেট, মত বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।